সংসার জীবনে সুখী হওয়ার মূল মন্ত্রই হচ্ছে স্যাক্রিফাইস। সংসার জীবনে আপনি যত বেশি স্যাক্রিফাইস করতে পারবেন আপনি তত বেশি সুখী হবেন। তবে স্যাক্রিফাইসটা কিন্তু শুধু যে ঘরের গৃহিণীদের ক্ষেত্রে হতে হবে বিষয়টা এমন না, স্বামী স্ত্রী উভয়কেই স্যাক্রিফাইস করতে হবে। দুইজন যদি দুইজনকে ছাড় দিয়ে না চলেন, দুইজনের ফ্যামিলিকে ছাড় দিয়ে না চলেন, তাহলে কিন্তু আপনারা কখনোই সুখী হতে পারবেন না। কখনোই নিজেরটা 16 আনা বুঝে নেওয়া যাবে না। 16 আনার জায়গায় আপনি দেখা গেছে 6 আনা বুঝে নেবেন আর 10 আনাই হচ্ছে ছাড় দিয়ে চলবেন, তাহলে দেখবেন আপনার মতো সুখী এই পৃথিবীতে আর কেউই নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন প্রিয় আপুরা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকের ভিডিওটা শুরু করেছি রাত 10:30 থেকে। এখন রাত 10:30 বাজে। দিনের বেলাতে আপনাদের ভাইয়া নেহারি এনেছিল, যেটা আমি গত ভিডিওতে শেয়ার করেছিলাম। গরুর মাংস, সেই সাথে গরুর পায়া, এগুলো নিয়ে এসেছিল। তো সেটাই হচ্ছে ওই দিনেরই ভিডিও এটা। তো ওই দিন রাত থেকেই আমি ক্যামেরাটা অন করলাম। আপনাদের ভাইয়া বলছিল যে সকালবেলা চিতই পিঠা দিয়ে নেহারি খাবে। তো রাতের বেলা আমি যদি রান্নাটা করে রাখি, সকালবেলা এটা গরম করে যদি বাগারটা দেই আর পিঠা বানাই, আমার জন্য কিন্তু সহজ হবে, কাজটা অনেক এগিয়ে থাকবে আর কি। তো আমি কিন্তু অলমোস্ট বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিচ্ছি। আমি নিহারিটা বেশ কিছুক্ষণ কষিয়ে তারপর হচ্ছে একদম পরিমাণ মতো পানি দিয়ে সিটি দিয়ে নিব। তো কালকে হচ্ছে এটা গরম করে বাগার দিব আর কি। হাজব্যান্ড যেভাবে বলেছে আসলে সেভাবেই কাজগুলো করে নিচ্ছিলাম, কারণ সে তো আমার সুবিধার কথা চিন্তা করেই বলছিল। সংসার জীবনে এসে অবশ্যই আপনাদের দুজনের কথা মাথায় রেখে কাজ করতে হবে। আমার হাজব্যান্ড মাঝে মাঝেই কিন্তু অনেক রাতে উদ্ভট আবদার করে বসে, এটা খাবে সেটা খাবে, এটা করতে হবে ওটা করতে হবে। আমি কিন্তু দেখা গেছে বেশিরভাগ টাইমে বাচ্চাদেরকে টাইমলি ঘুম পাড়াই। তো সেটা কিন্তু ঠিক রাখি, সেটা ঠিক রেখে তারপর আমি না ঘুমিয়ে উঠে এসে তার জন্য এই জিনিসগুলো করতে থাকি। তাতে রাত যে কয়টাই বাজুক না কেন, মাঝে মাঝে কিন্তু নিজের কষ্টের কথা চিন্তা করলে হয় না, অন্যজনের ভালো লাগা মন্দ লাগার চিন্তাটাও করতে হয়। আপনারা অনেকেই প্রশ্ন করেন, আপু ভাইয়া অনেক ভালো মানুষ, আবার অনেকেই বলেন যে আপনারা অনেক হ্যাপি আছেন, অনেক সুখী আছেন, সংসার জীবনে কেন কিভাবে আপনারা এত বেশি সুখী। তো সব আপুদের উদ্দেশ্যেই বলছি, আসলে সুখটা কিন্তু অনেকটাই হাজব্যান্ড ওয়াইফ দুইজনের উপর নির্ভর করে। আমি যদি সংসার জীবনে সবটুকু ছাড় দিয়ে চলি তাহলেও কিন্তু সুখী হতে পারবো না, আবার আমার হাজব্যান্ডও যদি ছাড় দিয়ে চলে তাহলেও সুখী হতে পারবে না। দুজনকেই একই মনের মানুষ হতে হবে এবং কি ছাড় দিয়ে চলতে হবে। দুজনকেই দুজনের ভালো লাগা মন্দ লাগাটাকে সবার আগে প্রায়োরিটি দিতে হবে, নিজের ভালো লাগা মন্দ লাগার চাইতেও। সংসার জীবনের চিন্তাটাই থাকবে এমন, আমি আমার হাজব্যান্ড এবং কি হাজব্যান্ডের পরিবারের চিন্তা করব, আর হাজব্যান্ড চিন্তা করবে আমার এবং কি আমার পরিবারের কথা। তাহলেই কিন্তু দুয়ে মিলে সংসারটা অনেক সুখের হবে। এই যে আমি রান্না করছিলাম, সে যে ঘুমাচ্ছে বিষয়টা কিন্তু এমন না, সেও আমার সাথে সাথে সজাগ আছে, আমার সাথে গল্প করছে এবং কি আমার সাথে সাথে রান্নাঘরে এসে দেখছে আমি কিভাবে রান্না করছি, আমাকে হেল্প করা লাগলে সেটা করছে। এটা কিন্তু বলতে পারেন দুইজনের একসাথে কিছুটা আলাদা সময় কাটানো, এর মধ্যে কিন্তু অন্যরকম একটা ভালো লাগা থাকে। যেমন আমাদের কিন্তু বাচ্চা টেক কেয়ার করার মতো কেউই নেই, বাসাতে সর্বসময় নিজেদের বাচ্চা সংসার সব কিছু একা হাতে আমাকেই সামলাতে হয়। আমার হাজব্যান্ডও কখনো বাচ্চা ছাড়া যে নিজেদের মতো করে সময় কাটাবে সেটা পারে না, আমি আর উনি, এবং কি আমিও কিন্তু পাই না। সেই হিসাব করলে কিন্তু বাচ্চাদের ঘুম পাড়িয়ে রেখে তার আবদারে ছোটোখাটো রান্না বাড়াও যদি আমি করি রান্নাঘরে, সেটাও কিন্তু তার আর আমার দুজনের একাকিত্ব কিছু সময় পার হয়। আর এর মধ্যে কিন্তু অনেক ধরনের মনের ভাব প্রকাশ করা হয়। দেখা গেছে সে তার মতো গল্প করে, আমি আমার মতো গল্প করি। এতে কিন্তু দুজনেরই অনেকটা নিজেদের মতো করে সময় কাটে, মাইন্ড ফ্রেশ হয়। এখন কিন্তু পরের দিন সকালবেলা আমি কিন্তু উঠে এই যে চিতই পিঠা বানিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, এবার আমি চিতই পিঠা বানানো শুরু করেছি। একদম প্রথম দিন আমার পিঠাটা ভালো হয়নি, তবে সেই ভুল থেকে শিক্ষা নিয়ে দ্বিতীয় দিন থেকে আমি যে পিঠা বানানো শুরু করেছি, সেই পিঠা থেকে শুরু করে আল্লাহর রহমতে আমি এই সিজনে কতবার যে চিতই পিঠা বানিয়েছি এটা অকল্পনীয়। আর প্রত্যেকবারই আল্লাহর রহমতে অনেক ভালো হয়েছে। আপনাদের ভাইয়া পিঠা খেতে পছন্দ করে টুকটাক, এটা আমি জানি, কারণ সে সব কিছুই খেতে মোটামুটি বেশ ভালোবাসে।
তবে কোনো বাড়ি চিতই পিঠা এত বেশি ভালো বানাতে পারি না বিধায় খুব একটা বানানো হয় না। তবে অন্যান্য সব পিঠাই কিন্তু আমার বাসাতে বানানো হয়। তবে এবার চিতই পিঠা বানানোর পর আপনাদের ভাইয়া এত পছন্দ করেছে এবং কি দেখা গেছে 2-3 দিন পর পরই আমাকে চিতই পিঠা বানাতে বলে। পিঠা যদি ভালো না হতো আমি তো বুঝতেই পারতাম না যে চিতই পিঠা তার এত বেশি পছন্দের। তো এখন মনে হচ্ছে যে না, সব কিছু আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে। পিঠাটা ভালো হওয়ার কারণে বুঝতে পারলাম যে তার পিঠা অনেক পছন্দ। আর এখন থেকে চেষ্টা করব সুযোগ পেলেই তাকে পিঠা বানিয়ে দেওয়ার জন্য। এই যে এদিক থেকে আমি পিঠা বানাচ্ছিলাম আর নিহারিটা হচ্ছে বাগার দিতে হবে। তো আমি যেহেতু পিঠা উঠানো নিয়ে ব্যস্ত ছিলাম, সে কিন্তু সকালেই যে চলে এসেছে কিচেনে আমার সাথে সাথে যতটুকু হেল্প করে দেওয়া প্রয়োজন সে কিন্তু করে দিচ্ছিল। আপনাদের ভাইয়ার এইখানে পোস্টিং হওয়ার পর থেকে তার ব্যস্ততা অনেক বেশি, এটা আমি অনেক ভিডিওতেই বলেছি। আর এ কারণে কিন্তু আপনাদের ভাইকে আমি বাসার কোনো কাজের কথা ওইভাবে বলিই না। সে যতটুকু সময় বাসায় থাকে যেন রিল্যাক্সে থাকতে পারে, তবে নিজে থেকেই সময় সুযোগ পেলে টুকটাক হেল্প করার চেষ্টা করে। তবে আমরা যখন লাকসামে ছিলাম আপনাদের ভাইয়ার একটু রিল্যাক্স টাইম থাকতো, মানে নির্দিষ্ট একটা সময় অফিসে যেত, আবার দেখা গেছে সন্ধ্যার দিকে চলে আসতো। বেশ কিছুটা সময় কিন্তু সে পেত। আর সে কিন্তু প্রায়ই দেখা গেছে আমাদের রান্না বাড়া এবং কি ঘরের অনেক কাজই করতো। আপনারা যারা আমার পুরাতন ভিউয়ার্স তারা তো এগুলো আসলে জানেন, তাদের কাছে বিষয়গুলো নতুন না। তবে ওই যে এখন আর ওইভাবে পারে না। আর আমিও কিন্তু এই বিষয়গুলো নিয়ে তাকে কখনোই প্রেশার দেই না, কারণ একটা মেয়ের সব থেকে কঠিন সময় হচ্ছে তার মাতৃত্বকালীন সময়। ওই সময়টা আপনাকে যে বেশি ভালোবাসবে বুঝবেন সেই আপনার প্রকৃতপক্ষের বন্ধু। আমার সুভানা বাবু যখন পেটে ছিল সেই সময় একদম বলতে পারেন টানা 7 মাসের সময় থেকে শুরু করে আমার সিজারির প্রায় 3 মাস কি 4 মাসের মতো সময় রোজার বাবা আমাকে কিচেনে ঢুকতেই দেয়নি। টুকটাক কিছু নাস্তা বানানো বা স্পেশাল কিছু তাকে রান্না করে দেওয়া ওটা তো আলাদা বিষয়। তাছাড়া রেগুলার দিনে 2 বেলা 3 বেলা রান্না হোক বা যেটাই হোক না কেন সব কিছু আপনাদের ভাইয়া করেছে। হিসাব করলে পরে দেখা যায় যে প্রায় 5 থেকে 6 মাসের মতো সে আমাকে কিচেনেই ঢুকতে দেয়নি। সেই সময়গুলো কিন্তু আমি ভিডিও একটু কম দিতাম আর ঘর দরে কাজকর্মগুলোই বেশি দিতাম। রান্নার ভিডিও এইভাবে দিতেই পারতাম না, কারণ রান্না তো আমি করতামই না। এবং কি শুধু যে ওই টাইমটাতে তা কিন্তু না, আমি যখনই অসুস্থ হই না কেন আপনাদের ভাইয়া সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে আমার সেবা যত্ন করে কিভাবে দ্রুত আমাকে সুস্থ করবে সেটা করার। তো এই মানুষটা যেহেতু আমাকে এত ভালোবাসে, আমার সকল কঠিন পরিস্থিতিতে আমাকে সাপোর্ট করে, আমাকে হেল্প করার চেষ্টা করে, তো অবশ্যই তার এই ব্যস্ত সময়ে আমার তার পাশে থাকা উচিত। তাকে কোনো কিছু নিয়ে প্রেশার না দিয়ে সব কিছু নিজে নিজেই করে নেওয়া ভালো। তার যখন সময় সুযোগ হবে সে তো অবশ্যই আবার আমাদেরকে সময় দিবে, এটাই হচ্ছে বড় বিষয়। আসলে এভাবেই সংসার জীবনটা করে যাচ্ছি। আমি মানুষটা খুবই ছোট, খুবই অল্প বয়স আমার, তবে বিয়ের বয়স আমার অনেক, কারণ আমার খুবই ছোট বয়সে বিয়ে হয়েছে। আর আমি সব সময় এদের ওদের কথায় কান না দিয়ে নিজের ছোট বুদ্ধিতে যতটুকু কুলিয়েছে নিজের বুদ্ধিতে নিজের মতো করে হাজব্যান্ডের সাথে চলেছি, সংসার করে যাচ্ছি। আমি বলবো আলহামদুলিল্লাহ, অন্যের কথা শুনে সংসারে চলার চাইতে নিজের বুদ্ধিতে সংসারে চললে কিন্তু আপনার কোনো অংশেই মানে ক্ষতি হবে না এবং কি আপনি অসুখী হবেন না। এই যে দেখেন মাশাল্লাহ আমার প্রতিটা পিঠা কত সুন্দর ফুলকো হয়েছিল আর এত তুলতুলে এত সফট হয়েছিল, মানে অকল্পনীয়। আমি যে মেয়েটা কোনো দিন পিঠা বানানোর ধারে কাছেও যায়নি, সে যে এত সুন্দর পিঠা বানাতে পারবো এটা অবিশ্বাস্য বলতে পারেন। আমার হাতের প্রতিটা রান্না আমার হাজব্যান্ড, আমার আব্বু, আমার আম্মু, আমার ভাই এরা খুবই পছন্দ করে। আমি প্রায় ভিডিওতেই বলি আমি যে অনেক ভালো রান্না করতে পারি বিষয়টা এমন না, তবে সবাই যখন আমার রান্না অনেক পছন্দ করে তৃপ্তি নিয়ে খায় এর থেকে শান্তি মনে হয় আসলে আর কোনো কিছুই নেই। এই যে এদিক থেকে কিন্তু আমি সকালের নাস্তাটাও করে নিয়েছিলাম, যেহেতু পিঠা বানিয়েছি ভাবছি যে একটু গরম গরম খেয়ে নেই। বাচ্চারা ঘুমাচ্ছিল আর কি, বাচ্চারা এখনও ওঠেনি। আর এই যে দেখেন এদিক থেকে দুপুরের জন্য আমি হচ্ছে বেলে মাছের তরকারিটাও রান্না করে নিয়েছি। এখন শুধু দুপুরে ভাতটা রান্না করব গরম গরম, তাহলেই হবে। আমাকে অনেক আপুরাই বলেছেন যে আপু 3 বেলা ভাত রান্না করার চাইতে আপনি হটপটে রেখে দিবেন। আমার কিন্তু হটপট আছে, ওই যে পিঠা উঠিয়েছি হটপটে দেখতে পেয়েছেন। তবে আমি হচ্ছে হটপটে রাখি না, আপনাদের ভাই খুব একটা বেশি পছন্দ করে না। আর মেন কথা হচ্ছে আমরা নাজিসের চালের ভাত খাই।
নাজিসের চালের ভাতটা কিন্তু খুব দ্রুত হয়ে যায়, বলক আসার পর খুব একটা টাইম লাগে না। এ কারণে আমি 3 বেলাতে গরম গরম ভাত রান্না করারই চেষ্টা করি, যদিও গ্যাসটা একটু বেশি ফোড়ায়। আপনাদের ভাইয়া গ্যাস নিয়ে কিপটামি করা একদমই পছন্দ করে না। গ্যাসের দাম যত বেশি থাকুক না কেন, তার কথা রান্না করে খেতে হবে, এটা নিয়ে আসলে কিপটামি করার কোনো কিছুই নেই। যখন যেমন তখন তেমন চলতে হবে। আমি ঢাকাতে এসেছি পর থেকে কিন্তু বেশিরভাগ টাইম আমি সিলিন্ডারেই রান্না করে যাচ্ছি। আর এ কারণে আপনাদের ভাই কখনোই কিপটামি পছন্দ করে না, কারণ সে বলে সারা জীবন সিলিন্ডারে রান্না করে খেতে হবে। এখানে কিপটামি করে রান্না করতে গেলে দেখা গেছে খেয়ে বাঁচা যাবে না। এ কারণে স্বাচ্ছন্দ্য মতো আমাকে রান্না করতে বলে, আমি সেভাবেই করি। আমাদের কিন্তু পুরো 1 মাস গ্যাস যায় না, দেখা গেছে 20 থেকে 25 দিনের মধ্যেই গ্যাসটা শেষ হয়ে যায়। খুবই কম সময় আছে যখন আমাদের 1 মাস যায়, তো 1 মাসের আগেই মূলত গ্যাসটা শেষ হয়ে যায়। কারণ আমি কারেন্টের কোনো কিছুই ব্যবহার করি না, কারণ আমরা মিটারে টাকা ভরে কারেন্ট ব্যবহার করি। আমি যদি রাইস কুকারও ব্যবহার করি তাহলেও কিন্তু সেখানে আমার কারেন্টের বিল আসবে। আমাকে একটা আপু বলেছিল, আপু তুমি একটা রাইস কুকার কিনে নিবা, তাহলে তোমার সুবিধা হবে। রাইস কুকার আমি অনেক আগেই কিনতে পারতাম, তবে আমি কিনছি না। শুধুমাত্র মিটারে যারা কার্ড ভরে তারপর কারেন্ট চালায় তারা জানে যে কত টাকা বিল আসে। নর্মাল মিটারের থেকে এই মিটারে কিন্তু অনেক বেশি বিল আসে, অনেক বেশি কারেন্ট ফোরায়। এই কারণে কিন্তু আমি কারেন্টের কোনো জিনিস ওইভাবে ব্যবহার করি না, যে না গ্যাসের উপর দিয়ে যাচ্ছে এটাই যাক, আবার শুধু শুধু কারেন্টের বিল বাড়িয়ে লাভ নেই। আরেকজন আপুর প্রশ্নের উত্তর দেই। আসলে একজন না, অনেক আপুরাই আমাকে চিতই পিঠা বানিয়েছি যে সাজটা, এই সাজের কথা জিজ্ঞেস করেছেন। যখনই আমি চিতই পিঠা বানানো দেখাই তখনই জিজ্ঞেস করেন এই সাজটা আমি কত টাকা দিয়ে নিয়েছি। আসলে এই সাজটা আমি নিয়েছিলাম প্রায় 4 থেকে 5 বছর আগে, তো তখন আমার কাছ থেকে সম্ভবত 150 টাকা নিয়েছিল। সঠিক আসলে আমার মনে নেই, আপনাদের ভাইয়াই নিয়ে এসেছিল, তখন আমি ঢাকাতে থাকতাম, তো রায়ের বাজার থেকে নিয়ে এসেছিল। তো সম্ভবত 150 টাকা নিয়েছিল আর কি, যদি আমার ভুল না হয়। এখন দাম কম বেশি হতে পারে, যেহেতু অনেক দিন আগের কথা। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজই করে নিয়েছি আজকে, কিন্তু মানে ভিডিও রিলেটেড খুব একটা বেশি কথা বলিনি, অল্প স্বল্প বলেছি। আর কিন্তু আমি অন্য কথাই বেশি বলেছি। আসলে আপুদের এই ধরনের কমেন্ট অনেক পাই যে আপু তুমি সংসার জীবনে কিভাবে এত হ্যাপি। এই যে আপুরা, আমি খুব সরল সহজভাবে চলাফেরার চেষ্টা করি, সহজভাবেই কথা বলার চেষ্টা করি, এবং কি আমার কাজকর্মগুলোও খুবই সরল সহজ। আমার মধ্যে কোনো প্যাচগোছ নেই, এটা আমার বাস্তব জীবনের একটা থিওরি যে আমি বেঁচেই থাকবো কয়েকদিন। এখানে যদি আমি প্যাচগোছ করতে থাকি তাহলে আসলে মনের দিক থেকে কখনোই শান্তিতে থাকতে পারবো না। আপনি যখন অন্যকে নিয়ে কুটনামি করবেন, অন্যকে নিয়ে বেশি ভাববেন, তখন দেখবেন যে আপনি নিজেও শান্তিতে থাকতে পারবেন না। তো আমি কারোর ভাবনায় না ভেবে সবসময় নিজেকে, নিজের পরিবারকে নিয়ে ভাবি। আর লাভ লসের চিন্তা, টাকা পয়সার চিন্তা, সুখ শান্তির চিন্তা এত বেশি করি না। আল্লাহ যখন যেমন রেখে খুশি তাতেই আসলে আলহামদুলিল্লাহ। এই দুনিয়াতে কেউই পরিপূর্ণ না, কারোর ভালোবাসার অভাব, কারোর টাকার অভাব। আল্লাহর রহমতে আমার সংসারে ভালোবাসার কোনো কমতি নেই, টাকার কমতি থাকলেও ভালোবাসার কোনো কমতি নেই। সব কিছু মিলেই আলহামদুলিল্লাহ। আমার যেসব আপুরা আমার ভিডিও দেখেন তারাও কিন্তু আমার এই সহজ সরল কথাবার্তা, কাজকর্মর জন্যই আমাকে বেশি পছন্দ করেন। আসলে আমি বাস্তব জীবনে যেমন তেমনটাই তুলে ধরার চেষ্টা করি। আপনারা আসলে কতটুকু বুঝতে পারেন তা জানি না, তবে আমি মানুষটা কিন্তু খুবই ছোট, আর আমার চিন্তা ভাবনাগুলো একটু অন্যরকম। আমি আসলে সবসময় মানে যে জিনিসটার মধ্যে সুখ আছে সেই জিনিসটা নিয়েই ভাবতে, সেই জিনিসটা নিয়েই থাকতে বেশি পছন্দ করি। এতে যদি আমার লসও হয় হোক, তাতে আমার কোনো সমস্যা নেই। আমি সব কিছুর ঊর্ধ্বে হিসাব করি আমি সুখে আছি কিনা। আমি লাভের চিন্তা করি না, সুখের চিন্তা করি, আর তাতেই কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আমার বাসার যত ফার্নিচার দেখেন, বেশিরভাগ ফার্নিচার আমার নিজের ইনকামে করা। অনেকে আছে মেয়েরা অনেক বেশি নিজেদের সঞ্চয়, নিজেদের ক্যাশ, এবং কি নিজে কেন করব, হাজব্যান্ড কেন করে দিবে না, অনেক ধরনের চিন্তা ভাবনা, কথাবার্তা অনেক কিছুই করে। তবে আমি কিন্তু এটা কখনোই করি না। আমার হাজব্যান্ড চাইলে যখন তখন যে কোনো জিনিসই কিন্তু কিনে দিতে পারে, সেই অ্যাবিলিটি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন আল্লাহ রহমতে। তবে আমি কিন্তু কোনো কিছুর জন্য প্রেশার ক্রিয়েট করি না। আমি সবসময় এতটুকু চিন্তা ভাবনা নিয়ে বেঁচে থাকি, দুনিয়ায় যতদিন এসেছি অন্যের ওপর বোঝা না হয়ে অন্যকে কিভাবে রিল্যাক্স ফিল করাবো, আমাকে নিয়ে এবং কি আমার সান্নিধ্যে যারা থাকবে তারা যেন সবসময় সুখে শান্তিতে থাকতে পারে। বিশেষ করে আমার দিক থেকে আমি যেন সবাইকে ভালো রাখতে পারি। কারণেই কিন্তু আল্লাহ রহমতে আমি যতটুকুই যা ইনকাম করি না কেন, আমার ইনকাম দিয়ে আমি আমার মতো করে বাসা সাজাতে পছন্দ করি, যখন যেটা খুশি কেনাকাটা করতে পছন্দ করি। অনেক মেয়েরা আছে হাজব্যান্ডের কাছে ঘ্যানোর ঘ্যানোর প্যানোর প্যানোর করে। আমার ইনকাম না থাকলে
থাকলে, আমার কাছে টাকা না থাকলে সেই জিনিস নিয়ে কখনোই আমি আমার হাজব্যান্ডের কাছে ক্যানর ক্যানর করি না। তবে যেটা প্রয়োজন সেটা বলি, সে কিন্তু ঠিকই সেটা কিনে দেয়। তবে মেয়েদের কিছু এক্সট্রা শখ থাকে দেখবেন সংসার সাজানোর, সেটা কিন্তু আসলেই সংসারের খুব বেশি প্রয়োজনীয় জিনিস না, এগুলো জাস্ট শখ আর বিলাসিতা। আমি চিন্তা করি আমার শখ বিলাসিতার ভিড়ে যেন আমার হাজব্যান্ড কখনোই মানসিক টেনশনে অশান্তিতে না ভোগে। এই জিনিসগুলো আমি নিজের উপরে নিয়েছি, যতদিন আমি পারি করব, নিজে যখন পারবো না তখন করব না। তবে এই বিষয়গুলো নিয়ে কাউকে কখনো প্রেশার ক্রিয়েট করব না। একটা সংসারে ফার্নিচার বাইরেও কিন্তু অনেক জিনিসই প্রয়োজন হয়, আল্লাহর রহমতে সেই সব চাহিদা কিন্তু আমার হাজব্যান্ডই পূরণ করে। জাস্ট ফার্নিচারের দিক থেকে আমার খুব ইচ্ছা নিজের টাকায় ঘর সাজাবো, নিজের টাকায় নিজের সংসার সাজাবো। এ কারণে কিছু কিছু ফার্নিচার আমার টাকায় কেনা আছে, তবে আমার হাজব্যান্ডের টাকায়ও কিন্তু আমার বাসার অনেক ফার্নিচারই কেনা আছে। আর এভাবেই আমি কিন্তু আমার সংসার লাইফে অনেক বেশি হ্যাপি আছি, সুখী আছি। আপনারা অনেকেই জানতে চান বিধায় টুকটাক বেশ কিছু কথা আজকে শেয়ার করলাম। তো এখন হচ্ছে আমাদের অর্গানিক হেয়ার অয়েলের বিষয়ে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। যারা ইতিমধ্যে আমাদের অর্গানিক হেয়ার অয়েল সম্পর্কে জানেন এবং কি আমাদের তেল নিচ্ছেন, বারবার করে নিচ্ছেন, আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল সবাই মিলে নিচ্ছেন, তাদের কথা আর কি বলবো। তারা তো সবসময় আমাদের তেল নিয়ে অনেক বেশি উপকৃত হচ্ছেন। তো যারা এখন পর্যন্ত আমাদের তেলটি নেননি তাদেরকে বলবো, আপনাদের সমস্ত চুল ঝরে যাওয়ার আগে, নষ্ট হয়ে যাওয়ার আগে একবার আমাকে বিশ্বাস করে আমার কাছ থেকে এই অর্গানিক হেয়ার অয়েলটি নিতে পারেন। আশা রাখছি আপনাদের চুলের সকল সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রাকৃতিক 35টি উপাদান দিয়ে আমি নিজের হাতে এই অর্গানিক হেয়ার অয়েলটি তৈরি করে থাকি। আমাদের এই তেল আপনাদের চুল পড়া বন্ধ করবে, নতুন চুল গজাতে সাহায্য করবে, চুল অনেক দ্রুত লম্বা হবে, চুলের খুশকি দূর হবে, সেই সাথে চুল হবে অনেক বেশি সফট, শাইনি, সিল্কি। 2.5 বছর প্লাস বেবি থেকে শুরু করে ছেলে মেয়ে সবাই আমাদের এই তেলটি ব্যবহার করতে পারবেন। আমাদের এই তেল ব্যবহারের ফলে আবার আপনাদের এক্সট্রা করে আর কোনো কিছুই ব্যবহার করতে হবে না। আপনারা রেগুলার যে শ্যাম্পু দিয়ে চুলটা ওয়াশ করেন সেটা করলেই হবে। আমি জাস্ট নিয়ম বলে দিব, সেই নিয়ম মতো আপনারা ব্যবহার করবেন, বাস এতটুকুই। কোনো ধরনের কোনো প্যাক বা কোনো কিছু ব্যবহার করার কোনো ঝামেলা নেই। যারা আমাদের এই তেলটি নিতে চাচ্ছেন, স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, সেই নাম্বারে যোগাযোগ করে অথবা সরাসরি কল করেও কিন্তু আপনারা অর্ডারটি কনফার্ম করতে পারেন। পুরো বাংলাদেশ হোম ডেলিভারি।